আমার ইয়াটা কোথায় গেল? হ্যাঁ হ্যাঁ, ওই যে স্যার এই প্যাডটা, প্যাড হ্যাঁ, মোবাইলটাও দিয়ে দেন। হ্যাঁ চলবে, থ্যাংক ইউ। বিসমিল্লাহির রহমানির রহিম। ন্যাশনাল কলেজের অনলাইন ভিত্তিক শিক্ষা কার্যক্রমে তোমাদের স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা ভালো আছো। গত ক্লাসে আমি জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের একাদশ অধ্যায় জিন, তত্ত্ব ও বিবর্তন নিয়ে আলোচনা করেছিলাম। শিক্ষার্থীরা, সেখান থেকে আমি মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম হিসেবে প্রকট এপিস্টেসিস নিয়ে আলোচনা করেছিলাম এবং তোমাদেরকে বলেছিলাম যে ভালোভাবে প্র্যাকটিস করার জন্য। আমি আশা করছি তোমরা সকলেই প্র্যাকটিস করেছো এবং তোমাদেরকে আমি বলেছিলাম যে আজকে আমার আলোচ্য বিষয়টা হবে কি বলেছিলাম শিক্ষার্থীরা, তোমাদের নিশ্চয়ই মনে আছে, সেটি ছিল বর্ণান্ধতা, অর্থাৎ যেটা সেক্স ক্রোমোজোমের মাধ্যমে স্থানান্তরিত হয়, অর্থাৎ সেক্স লিঙ্ক ইনহেরিটেন্সের মাধ্যমে স্থানান্তরিত হয়। আর কিছু বংশগত রোগ আছে এই সেক্স লিঙ্ক ইনহেরিটেন্সের মাধ্যমে, যেটা বংশ পরস্পরায় স্থানান্তরিত হয়। আজকে আমার যে আলোচ্য বিষয় তা অত্যন্ত মজাদার, খুবই জানার এবং খুবই ইন্টারেস্টিং একটা আলোচ্য বিষয়। তো শিক্ষার্থীরা, আমরা আর দেরি না করি, তাহলে আমি আলোচ্য বিষয়ে চলে যাব। তার আগে এই মূল অংশটি বোঝার আগে আমাকে কিছু প্রশ্ন করতে হবে তোমাদের কাছ থেকে, আমার জানা দরকার, এবং বেসিকটা আমি একটু আলোচনা করে আমি মূল টপিকসে যাব। তো শিক্ষার্থীরা, প্রথমেই হচ্ছে আমার জানার বিষয় হচ্ছে, শিক্ষার্থীরা প্রথমে আমি জানতে চাচ্ছি মানব দেহে প্রতিটি কোষে ক্রোমোজোমের সংখ্যা কত জোড়া? তোমরা এখনই আমাকে আনসারটা লিখে আমাকে দেখাও। আর অবশ্যই তোমরা বই, খাতা, কলম নিয়ে সামনে থাকবে, কারণ আমার এই টপিকসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্রতি বছর এখান থেকে প্রচুর কোশ্চেন আসে, আমি বারবার বলেছি। আর আজকে যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা কিন্তু অনেকবার কোশ্চেন আসছে। তোমরা যদি বিগত বছরের কোশ্চেনগুলো দেখে থাকো তাহলে অবশ্যই তোমরা জানো যে আজকের আলোচ্য বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। তাই বই, খাতা এবং কলম নিয়ে এখনই বসে যাও। আমি প্রশ্ন করেছিলাম কি, সময় বেশিক্ষণ দেওয়া যাবে না, কারণ আমার সময়টা নির্দিষ্ট টাইমের মধ্যে শেষ করতে হবে। আমি তোমাদের বলেছি মানব দেহের প্রতিটি কোষে ক্রোমোজোমের সংখ্যা কত জোড়া? শিক্ষার্থীরা, আমি উত্তরটা লিখছি, আশা করছি তোমরা মিলে নিবে। কত জোড়া? প্রতিটি কোষে, মানব দেহের প্রতিটি কোষে ক্রোমোজোমের সংখ্যা হচ্ছে 23 জোড়া। কত জোড়া? 23 জোড়া। তাহলে শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে আরেকটি প্রশ্ন করব, সেটি হচ্ছে এই 23 জোড়ার মধ্যে অটোজোম কত জোড়া আছে আর সেক্স ক্রোমোজোম কত জোড়া আছে? সেক্স ক্রোমোজোমের অপর নাম হচ্ছে হেটারোজোম। তাহলে সেটা আনসারটা তোমরা লিখে দাও। আমি 30 সেকেন্ড সময় দিলাম, 30 সেকেন্ডের মধ্যে তোমরা আমাকে লিখে দেখাও যে কত জোড়া ক্রোমোজোম আছে, সেক্স ক্রোমোজোমে কত জোড়া আর অটোজোমে কত জোড়া। শিক্ষার্থীরা, তো তোমরা অনেকেই লাইভে আছো, আমি দেখতে পাচ্ছি। তোমরা আনসারগুলো দ্রুত দাও, কারণ আমি মূল টপিকসে যাব এই অংশটুকু আলোচনা করার পরে। এখানে আমি সময় নষ্ট করতে পারবো না। তো 23 জোড়া। তাহলে আমি আনসারটা লিখছি, তোমরা তার সাথে মিলিয়ে নাও। অটোজোম হচ্ছে 22 জোড়া। মানব দেহে 23 জোড়া ক্রোমোজোমের মধ্যে অটোজোম হচ্ছে 22 জোড়া। আর সেক্স ক্রোমোজোম হচ্ছে 1 জোড়া। এই হলো 23 জোড়া। তোমরা যারা লিখেছো সঠিক, ধন্যবাদ। আর যারা লিখতে পারোনি তারা আবার একটু দেখে শিখে নাও।
শিক্ষার্থীরা এগুলো এমসিকিউর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, শুধু পড়াশোনার জন্যই না, আমরা সায়েন্সের স্টুডেন্ট, আমরা আমাদের নিজেদের জানবো, আমাদের এই বিষয়গুলো আমাদের এগুলো জানতে হবে। শিক্ষার্থীরা এখন আমি তোমাদেরকে জানাতে চাচ্ছি অটোজোম কি আর সেক্স ক্রোমোজোম কি। অটোজোমটা হচ্ছে পুরুষ এবং স্ত্রী লিঙ্গে যে ক্রোমোজোমগুলো একই বৈশিষ্ট্য সম্পন্ন, যারা আমাদের দেহের গঠন আকার আকৃতিতে একই রকম কাজ করে থাকে, সেটা হচ্ছে অটোজোম, আর তাদের সংখ্যা হচ্ছে 22 জোড়া। শিক্ষার্থীরা তাহলে সেক্স ক্রোমোজোমটা কি? অর্থাৎ পুরুষ এবং স্ত্রীর মধ্যে সব অঙ্গ প্রত্যঙ্গ মিল থাকার পরেও একটা অঙ্গে আমাদের পার্থক্য আছে, সেটা হচ্ছে সেক্স ক্রোমোজোম। এই ক্রোমোজোমের কারণেই পুরুষ এবং স্ত্রী সম্পূর্ণ ভিন্ন, আর সেখানে এক জোড়া ক্রোমোজোম থাকে, তাহলে লিঙ্গ নির্ধারণে ক্রোমোজোমটি হচ্ছে সেক্স ক্রোমোজোম বা হেটারোজোম। শিক্ষার্থীরা তাহলে এখন তোমরা আজকে আলোচনার মধ্যে সবচেয়ে মজার বিষয় যেটি হচ্ছে সেটি হলো কি, বুঝতে পারছো? সন্তান জন্ম দেওয়ার ক্ষেত্রে ছেলে হবে না মেয়ে হবে, অর্থাৎ পুত্র সন্তান জন্ম হবে না কন্যা সন্তান জন্ম হবে, সেই জন্য দায়ী কে? খুব এটা নিয়ে অনেক কাহিনী হয়, তাই না? বিশেষ করে গ্রাম অঞ্চলে, প্রত্যন্ত গ্রাম অঞ্চলে অনেক ঘটনা ঘটে যায়। এই নিয়ে দেখা যাচ্ছে যে অধিকাংশ ক্ষেত্রে স্ত্রীকে দায়ী করা হয় যে স্ত্রী কন্যা সন্তান একাধারে জন্ম দিয়ে যাচ্ছে, আর অথবা পুত্র সন্তান জন্ম দিয়ে যাচ্ছে, তার মানে স্ত্রী দায়ী। না, সায়েন্টিফিক ব্যাখ্যা অবশ্যই তা বলে না। আমরা ভুল পথে যাব না, আমরা সায়েন্সের স্টুডেন্ট, আমরা অবশ্যই তার সায়েন্টিফিক ব্যাখ্যা জানবো। যদি আমরা শুনেও থাকি, কিন্তু আমি সায়েন্টিফিক ব্যাখ্যা দিয়ে সেটা প্রমাণ করব। শিক্ষার্থীরা আমরা এখন এই মজার অংশটা জানবো যে সন্তান জন্ম দেওয়ার ক্ষেত্রে মা দায়ী না বাবা দায়ী, অর্থাৎ পুত্র সন্তান না কন্যা সন্তান জন্ম হওয়ার ক্ষেত্রে কে দায়ী। এটা আসলে আমরা যদি এক কথা বলি তাহলে আসলে কাউকে দায়ী করা উচিত না, তাই না? কারণ সেটা সৃষ্টিকর্তার ইচ্ছা, কিন্তু তারপরেও যদি দায়ী করা যায় তাহলে মাকে না বাবাকেই দায়ী করা যায়। আমি সেই অংশটা, এই মজার অংশটা নিয়ে এখন আমি তোমাদেরকে ব্যাখ্যায় দ্বারা জিনতাত্ত্বিক ব্যাখ্যা দিয়ে আমি সেটা বুঝিয়ে দিব। তো শিক্ষার্থীরা তোমরা খেয়াল করো। আচ্ছা, তার আগে তোমরা বলো তো, এই যে সেক্স ক্রোমোজোমের কথা আমি বললাম বা হেটারোজোমের কথা যে বললাম, সেই ক্ষেত্রে পুরুষের ক্ষেত্রে এই সেক্স ক্রোমোজোমকে কোন চিহ্ন দিয়ে ব্যবহার করা হয়? তাহলে তোমরা লিখে আমাকে দেখাও কোন চিহ্নটা। আমি কিন্তু 30 সেকেন্ড সময় দিলাম। আর স্ত্রীর ক্ষেত্রে কোন চিহ্নগুলো ব্যবহার করে স্ত্রীলিঙ্গকে বোঝানো হয়? শিক্ষার্থীরা আমি তাহলে ব্ল্যাকবোর্ডে, আমি হোয়াইট বোর্ডে সেটা লিখে দেখাচ্ছি। তোমরা যারা পেরেছো ধন্যবাদ, যারা পারোনি বা ভুলে গেছো এই মুহূর্তে তারা আবার স্মরণ করিয়ে সেটা মিলিয়ে নাও। এখন দেখো পুরুষের ক্ষেত্রে পুরুষের লিঙ্গ নির্ধারণে ক্রোমোজোম জোড়াটি হচ্ছে XY। আর স্ত্রীদের ক্ষেত্রে, স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে, স্ত্রীর লিঙ্গ নির্ধারণে ক্রোমোজোম জোড়াটি হচ্ছে XX। এটা আমরা অনেকেই জানি। এখন আমি আসল পরীক্ষাটি দিয়ে এখন আমি তোমাদেরকে সেটা জিনতাত্ত্বিক ব্যাখ্যা দিয়ে আমি বোঝাবো। তোমরা কিন্তু খাতায় লিখে নিতে পারো, আর তারপর আমি মুছে ফেলবো। আমি কিন্তু কিছুক্ষণ পরপরই বোর্ডের এই জায়গাটুকু মুছে ফেলবো। তোমরা যদি খাতা কলম নিয়ে সাথে থাকো অবশ্যই লিখে ফেলবে, যা বারবার মুছে ফেলতে হবে এই স্থানটুকু। তাহলে দেখো পুরুষের লিঙ্গ নির্ধারণে ক্রোমোজোম জোড়াটি হচ্ছে XY, আর স্ত্রী লিঙ্গ নির্ধারণের
ক্রোমোজোমের জোড়াটি হচ্ছে এক্স এক্স। এখন আমি সেই আলোচ্য বিষয়তে চলে যাব যে কেন বাবাকে দায়ী না করে মাকে দায়ী করা হয় সন্তান একাধিক পুত্র সন্তান জন্ম দেওয়ার জন্য অথবা একাধিক কন্যা সন্তান জন্ম দেওয়ার জন্য। এটা আমরা সায়েন্টিফিক ব্যাখ্যা দ্বারা আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, যা তুমি পরবর্তীতে অনেকের সাথেই সেটা সুন্দরভাবে বুঝিয়ে দিতে পারবে সায়েন্টিফিক ব্যাখ্যা দ্বারা। আমাদের সায়েন্স কিন্তু কোনো কল্পনা জগতে না, সেটা বাস্তব প্রমাণিত এবং প্রমাণ ছাড়া কোনো কিছু একটা লাইনও কিন্তু আমাদের বইয়ে লিপিবদ্ধ হয় না। তাই আমি সায়েন্টিফিক ব্যাখ্যা দ্বারাই কথাটা প্রমাণ করব। দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি যে পিতা মাতা, হ্যাঁ প্যারেন্টস, পিতা মাতা। এখন ফিনোটাইপ মানে হচ্ছে যা দেখে আমরা বলি ব্যক্তিটি পুরুষ আর যা দেখে আমরা বলি ব্যক্তিটি স্ত্রী। তাহলে ফিনোটাইপ হচ্ছে বাহ্যিক বৈশিষ্ট্য। আমি এখানে ফিনোটাইপ হিসাবে পুরুষটা হলো পিতা, তার সাথে ক্রস করাছি মাতা। শিক্ষার্থীরা খেয়াল করো, ফিনোটাইপের পরে জিনোটাইপ মানে হচ্ছে যে জিনগত বৈশিষ্ট্য কারণে অর্থাৎ সেক্স ক্রোমোজোমের কারণেই সে কিন্তু পুরুষ হয়েছে আর সেক্স ক্রোমোজোমের কারণে কিন্তু সে মাতা হয়েছে, স্ত্রী হয়েছে। তাহলে দেখো আমি কিছুক্ষণ আগে সেক্স ক্রোমোজোমের পিতার ক্ষেত্রে ক্রোমোজোম দুটার কথা বলেছিলাম, কি ছিল এক্স ওয়াই, আর মাতার ক্ষেত্রে ক্রোমোজোম জোড়াটা কি ছিল এক্স এক্স। এখন আমরা গ্যামিট বের করব। গ্যামিট, জিনোটাইপ আর গ্যামিট তোমরা জানো। তারপরেও আমি আবারও বলছি, জিনোটাইপ হচ্ছে এক জোড়ার জিনগুলো পাশাপাশি থেকে যে বৈশিষ্ট্য প্রকাশ করে সেটাই হচ্ছে জিনোটাইপ। কিন্তু যখন তারা পরবর্তী জেনারেশন তৈরি হবে তাদের থেকে, তখন এই জিনোটাইপ আর জিনোটাইপ থাকে না, জিনগুলো পরস্পর থেকে পৃথক হয়ে যায়, তারপরে তারা ক্রস করে। তাই আমরা এই জিনোটাইপ থেকে আগে গ্যামিটগুলো আলাদা হয় কিভাবে সেটা দেখছি। এখানে দুই ধরনের গ্যামিট আছে, একটা হচ্ছে এক্স গ্যামিট আর একটা হচ্ছে ওয়াই নামক গ্যামিট। আর স্ত্রীদের ক্ষেত্রে একই বৈশিষ্ট্যের দুইটা গ্যামিট আছে, এক্স গ্যামিট। শিক্ষার্থীরা তোমরা বুঝো, দেখো খেয়াল করো, এই পুংলিঙ্গে অর্থাৎ পুং জননাঙ্গে দুই প্রকার গ্যামিট আছে, আর এই জন্য এটাকে হেটারো গ্যামিট বলা হয়। আর স্ত্রী জননাঙ্গে কিন্তু এক প্রকারের গ্যামিট আছে, তাই একে বলা হচ্ছে হোমোগ্যামিট। শিক্ষার্থীরা তোমরা খেয়াল করো, হেটারো গ্যামিট, হোমোগ্যামিট। তাহলে এখানে আমি যদি এটাকে 100% চিন্তা করি, তাহলে 50% হচ্ছে এক্স বৈশিষ্ট্য সম্পন্ন গ্যামিট আর ওয়াই বৈশিষ্ট্য সম্পন্ন আছে 50%। কিন্তু স্ত্রীদের ক্ষেত্রে এখানে 100%ই একই রকম বৈশিষ্ট্য। আর এই গ্যামিটগুলো কিন্তু ডিম্বাণু, আর এই গ্যামিটগুলাই কিন্তু শুক্রাণুকোষ। শুক্রাণু ও ডিম্বাণু কিন্তু এক ধরনের জনন কোষ। শিক্ষার্থীরা এই যে আমি বললাম গ্যামিট, এটা কিন্তু শুক্রাণুকোষ। তাহলে শুক্রাণুকোষ কত প্রকার? দুই ধরনের, এক্স ক্রোমোজোম বিশিষ্ট শুক্রাণুকোষ, ওয়াই বিশিষ্ট শুক্রাণুকোষ। আর এখানে 100%ই এক ধরনের বৈশিষ্ট্য, অর্থাৎ এক্স বৈশিষ্ট্যের ডিম্বাণুকোষ। তাহলে এগুলো হচ্ছে শুক্রাণুকোষ, ডিম্বাণুকোষ। এখন এইভাবে আলাদা হওয়ার পরে শুক্রাণুকোষ এবং ডিম্বাণুকোষ অর্থাৎ পুংজনন কোষ ও স্ত্রী জনন কোষে ক্রস হবে। আমি সেই ক্রসটা তোমাদের দেখাচ্ছি। এই সাথে এক্সের সাথে যদি এক্স নামক ক্রোমোজোমের ক্রস হয় তাহলে এটা হচ্ছে সন্তান। এখন আমি ক্রস করে যা পাবো তারা হচ্ছে সন্তানের ফলাফল। এই বাবার এই এক্স নামক গ্যামিটটি, হ্যাঁ শুক্রাণু গ্যামিটটি, অর্থাৎ বাবার এই এক্স নামক শুক্রাণু গ্যামিটটি যদি মায়ের এক্স নামক ডিম্বাণু গ্যামিটের সাথে ক্রস হয় তাহলে কি হচ্ছে এক্স এক্স, আর সেটাই হচ্ছে কন্যা সন্তান, কন্যা। আবার যদি বাবার এই এক্স গ্যামিট আর মায়ের এই এক্স গ্যামিট, আমি কিন্তু বলেছিলাম যে ক্রস করানোর সময় একটা অংশকে
বাদ দিয়ে মনে মনে বাদ দিয়ে একটা দিয়ে বাকি দুটাকে গুণ করে যে রেজাল্ট হবে সেটা বসাবা। তাহলে এই এক্সের সাথে পরের এক্সের গুণ করলে আবারও এক্স এক্স হচ্ছে, তাহলে কি হলো, আবারও কন্যা সন্তান জন্ম হলো। এবার আমার এটা ক্রস করা শেষ, আমি এবার দ্বিতীয় গ্যামিট দিয়ে অর্থাৎ দ্বিতীয় শুক্রাণু কোষের সাথে আমি ডিম্বাণু কোষে মিলে যদি পিতার এই ওয়াই নামক শুক্রাণু কোষটি এই ডিম্বাণু কোষের সাথে মিলিত হয় তাহলে রেজাল্ট হবে এক্স ওয়াই। অতএব আমরা বুঝতে পেরেছি এটা পুত্র সন্তান, পুত্র। আবার এই শুক্রাণু কোষ ওয়াই নামক শুক্রাণু কোষের সাথে এক্স নামক ডিম্বাণু কোষে মিলিত হলে আবার পুত্র সন্তান জন্ম হলো। তাহলে শিক্ষার্থীরা এবারই বলো, তাহলে এই যে কন্যা সন্তান বা পুত্র সন্তান জন্ম হলো তার জন্য কি মা দায়ী? না, কারণ সৃষ্টিকর্তা মায়ের ডিম্বাশয়ে ডিম্বাণু কোষগুলো একই প্রকৃতির দিয়ে তৈরি করেছেন, অর্থাৎ সবগুলো একই বৈশিষ্ট্যের, অর্থাৎ তারা এক্স ক্রোমোজোম বিশিষ্ট এবং তার বৈশিষ্ট্যগুলো স্ত্রী ডিম্বাণু তৈরি করার জন্য। আর কিন্তু বাবার যে শুক্রাশয়ের শুক্রাণু কোষগুলো উৎপন্ন হয় সেখানে 50% এক্স ক্রোমোজোম বিশিষ্ট আর 50% ওয়াই ক্রোমোজোম বিশিষ্ট। এখানে তো 50-50। এখন আমি কেন বলছি যে এটা আল্লাহ ছাড়া কেউ জানবে না, আমি সেটা বিশ্বাস করি এই জন্য যে গ্যামিট তো তৈরি হয়েছে 50% বাবার ক্ষেত্রে, কিন্তু কোন গ্যামিটটা গিয়ে কার সাথে মিলিত হবে সেটা তো আসলে সৃষ্টিকর্তারই ইচ্ছা। এখন 50-50 তো তার গ্যামিট তৈরি হয়েছিলই, কিন্তু ওই মুহূর্তে ডিম্বাণু কোষের সাথে মিলিত হওয়ার সময় যখন শুক্রাণু কোষটা যেটা শক্তিতে বেশি প্রকট হয় সেই সাকসেস হয়, আর বাকিগুলো কিন্তু সব ধ্বংস হয়ে যায়, মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যায়। এবং ডিম্বাণু কোষের সাথে যখন শুক্রাণু কোষটা মিলিত হয় তখন দেখো এটা ডিম্বাণু কোষ আর এখানে হচ্ছে শুক্রাণু কোষ, এটা ফ্লাজেলা থাকে যে ভাসতে ভাসতে ডিম্বাণু কোষের কাছে যায়। লক্ষ 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 ডিম্বাণু কোষ, এই যে এক্স বিশিষ্ট শুক্রাণু কোষ ওয়াই বিশিষ্ট শুক্রাণু কোষগুলা এই বা ডিম্বাণু কোষকে চারপাশ থেকে একদম আঁকড়ে ধরে, কিন্তু সাকসেস হয় একটা কোষ, একটা জনন কোষ, অর্থাৎ একটা শুক্রাণু কোষ এক্স বিশিষ্ট শুক্রাণু কোষ, না হয় ওয়াই বিশিষ্ট শুক্রাণু কোষ। এখন কোনটা জয়ী হবে সেটা তো আসলে সৃষ্টিকর্তা ছাড়া কেউই জানে না, এটা ভাগ্যের ব্যাপার। কিন্তু আমি সেটা বলতে চাচ্ছি, কেন মাকে দোষী করা হচ্ছে? মায়ের তো এখানে কোনো ভূমিকা নাই, ভূমিকা যদি থাকে, দোষ যদি থাকে তাহলে বাবার, আর কারোরই দোষ দেওয়া যায় না, সেটা সৃষ্টিকর্তারই ইচ্ছা। আর যদি দোষ দিতেই হয় তাহলে আমরা অবশ্যই পিতাকেই দোষ দেব, মাকে না। অতএব আমরা যদি এই জিনিসটা জানি তাহলে আমরা প্রতিবাদ করব এবং প্রয়োজনে ব্যাখ্যা দিয়ে তোমরা বুঝিয়ে দিবে শিক্ষার্থীরা। তাহলে বোঝা গেল যে সন্তান কন্যা হবে না পুত্র হবে, সেজন্য দায়ীকে একমাত্র পিতা। ঠিক আছে শিক্ষার্থীরা, এখন আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আরও মজার। সেই মজার অংশটিকে তোমাদেরকে আমি বলেছিলাম কিন্তু গত ক্লাসে, একটু দেখে রেখো। আর এই বর্ণ অন্ধতা প্রতি বছরই নানাভাবে বোর্ডে এসেছিল শিক্ষার্থীরা। তোমরা যদি একটু বোর্ডগুলা ফলো করে থাকো তাহলে তোমরাই বলতে পারবে যে বর্ণ অন্ধতা কতবার এসেছিল। আমি অ্যানালাইসিস করে দেখেছি, ঢাকা বোর্ডে 16-19 এসেছিল, রাজশাহী বোর্ডে 16-19 এসেছিল, কুমিল্লা বোর্ডে 19 এসেছিল সৃজনশীল প্রশ্ন, তারপরে বরিশাল বোর্ডে 17তে এসেছিল, চট্টগ্রাম বোর্ডে 17তে এসেছিল, তাছাড়াও আরও অনেকবার এসেছিল। এখন আমি যা আলোচনা করব সেটি অত্যন্ত ইম্পর্টেন্ট। প্রিয় শিক্ষার্থীরা, যারা পরীক্ষার্থী তারা অবশ্যই এটা গুরুত্ব দিবে। তোমাদের ক্লাসে আমি এটা অনেক সুন্দর করে বুঝিয়েছিলাম, জানি না এই কয়দিনে তোমাদের কি অবস্থা তোমরাই ভালো বলতে পারবে। তবে যেহেতু আমি আবারও সুযোগ পেয়েছি এই ক্লাসটি নেওয়ার, তাই তোমরা আবার নিজেকে ঝালাই করে নাও। আর যারা প্রথম বর্ষে আছো তোমাদেরকে আমি আবার বলছি, তোমাদের এই জেনেটিক্সটা ছাড়া কখনই কোশ্চেন হয় না, বোর্ড কোশ্চেন। আমি যা ক্লাস নিয়েছি সেটা তোমরা অবশ্যই খেয়াল করবে। আর যদি আবার তোমাদের সাথে আমার ক্লাসে দেখা হয় আমি অবশ্যই তারপর আবার সম্পূর্ণটার উপরে আবার ক্লাস নেব প্রয়োজনে। কিন্তু তোমাদের ক্লাসগুলো বুঝতে হবে, জানতে হবে, সময় নাও পেতে পারো। শিক্ষার্থীরা, আমি এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বর্ণ অন্ধতা। তার মানে কি? বর্ণ অন্ধতা কি আসলে? বর্ণ অন্ধ অর্থাৎ নির্দিষ্ট বর্ণ শনাক্ত করতে যারা ভুল করে সেই ধরনের ব্যক্তিকে বলা হয় বর্ণ অন্ধ। তাহলে বর্ণ অন্ধ হচ্ছে বর্ণান্ধতা।
এটা হচ্ছে সেক্স ক্রোমোজোমের মাধ্যমে স্থানান্তরিত হয়। তাহলে আমরা জানি যে কিছু কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো বংশগতভাবে পিতা মাতার থেকে সন্তানের মধ্যে স্থানান্তরিত হয়, আর তার জন্য দায়ী একজোড়া সেক্স ক্রোমোজোম বা হেটারোজোম। এবং সেই জাতীয় অনেক অসংখ্য রোগ আছে, তার মধ্যে 1 নম্বর বর্ণান্ধতা, হিমোফিলিয়া, তারপরে হচ্ছে রাতকানা, হ্যাঁ, এই জাতীয় অনেক রোগ আছে যেটা সন্তানের মধ্যে বাবা মায়ের সেক্স ক্রোমোজোমের মাধ্যমে সন্তানেতে স্থানান্তরিত হয়। তারপর হচ্ছে এখন আমি সেগুলোর মধ্যে একটা অংশ নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে বর্ণ অন্ধতা। আর আমি বর্ণ অন্ধতা ব্যাখ্যা করব সেভাবে বাকি সবগুলো ব্যাখ্যা একই প্রক্রিয়া হচ্ছে। একটা বুঝে ফেললে তোমরা সবগুলো ব্যাখ্যা একই প্রক্রিয়া করতে পারবে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে বর্ণ অন্ধতা কি? বর্ণ অন্ধতা কি? শিক্ষার্থীরা, সেকেন্ড ইয়ার শিক্ষার্থীরা, পরীক্ষার্থীরা তোমরা অবশ্যই জানো বর্ণ অন্ধতার কারণে কি কি সমস্যা দেখা দেয় সেটাও তোমরা জানো। কারণ আমরা যদি সবুজ, লাল, সবুজ আর নীল এই 3টা বর্ণের মধ্যে শুধু সমস্যাটা হয়, আর যদি এরকম সমস্যা হয় তাহলে তো ট্রাফিক সিগন্যালের অনেক বড় সমস্যা হয়ে যাবে। লালকে দেখবে হলুদ, লালকে দেখবে সবুজ, সবুজকে দেখবে হলুদ, হ্যাঁ, সবুজকে দেখবে লাল, আর নীল এই জাতীয়গুলো ওরা কালার গোলাকে ঠিক মতো সন্নিবেশ করতে পারে না। তাহলে আমি বলছি বর্ণান্ধতা কি? শিক্ষার্থীরা, আমাদের চোখের রেটিনাতে এক ধরনের কোষ আছে যা বর্ণকে শনাক্ত করতে, নির্দিষ্ট বর্ণ শনাক্ত করার জন্য দায়ী। এই কোষগুলা তৈরি হয় সেক্স ক্রোমোজোমের এক্স ক্রোমোজোমের মধ্যে কিছু জিন আছে, 2 ধরনের জিন আছে। সেই জিনগুলো এই চোখের রেটিনার মধ্যে বর্ণ নির্ধারক জিনগুলো তৈরিতে সাহায্য করে। এই এক্স ক্রোমোজোমের মধ্যে 2 ধরনের জিন আছে যারা চোখের রেটিনায় বর্ণ নির্ধারক জিন তৈরিতে, ওই কোষগুলোকে, উক্ত কোষগুলোকে তৈরিতে সাহায্য করে। ঠিক আছে, এখন যদি এক্স ক্রোমোজোমে প্রচ্ছন্ন জিন থাকে তাহলে ওই ব্যক্তির চোখের রেটিনাতে বর্ণ নির্ধারণের জন্য নির্দিষ্ট কোষ তৈরি হতে বাধাগ্রস্ত হবে। তখন ওই ব্যক্তির ক্ষেত্রে 3টা বর্ণ লাল, নীল, সবুজ, বিশেষ করে লাল, সবুজ, এই 2টার পার্থক্য তারা নির্ণয় করতে পারবে না। শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে একটা মজার একটা জিনিস দেখাচ্ছি, চিত্র দেখাচ্ছি, তোমরা একটু খেয়াল করো তো। দেখো তো আমার এই চিত্রটার মধ্যে কি লেখা আছে, তোমরা লিখে ফেলো তো। আমি তোমাদেরকে একটা টেস্ট করছি, মাত্র একটা নর্মাল টেস্ট। দেখো তো আমার এই চিত্রটার মধ্যে, এই চিত্রটা খেয়াল করো তো, এই চিত্রর ভিতরে কিন্তু একটি সংখ্যা লেখা আছে। আমি কিন্তু বলবো না সংখ্যাটি এখনই, তোমাদেরকে আমি 30 সেকেন্ড সময় দিলাম, দেখে নাও এটার ভিতরে কি সংখ্যা লেখা আছে, দ্রুত লিখে ফেলো। ঠিক আছে, আমার সময় কম, তাই আমি আর সময় নষ্ট করলাম না। এবার তোমরা আমার সাথে মিলিয়ে নাও। এই সংখ্যাটি ছিল 73। সংখ্যাটি ছিল কত? এইরকম লাল একটা বৃত্তের ভিতরে 73 সংখ্যা ছিল। যারা 73 সংখ্যাটিকে বলতে পেরেছো তাদের চোখের রেটিনায় বর্ণটা ঠিক আছে, বর্ণ শনাক্তকারী কোষগুলো ঠিক আছে। এটা একটা মোটামুটি একটা পরীক্ষা, অর্থাৎ লালের মধ্যে সবুজ সে শনাক্ত করতে পারবে না। আমার এই চিত্রের ভিতরে লালের ভিতরে একটা সবুজ বর্ণ দিয়ে একটা সংখ্যা লেখা ছিল। ওই সংখ্যাটা যারা মানে আইডেন্টিফাই করতে পেরেছো, লিখতে পারছো যে 73, তারা কিন্তু সাকসেস, তাদের চোখ মোটামুটি ভালো আছে। তারা বর্ণটাকে তাদের বর্ণ নির্ধারণের জন্য, অর্থাৎ লাল, সবুজ, নীল চেনার জন্য কোনো সমস্যা হচ্ছে না। মজার ব্যাপার হচ্ছে কি শিক্ষার্থীরা, আমাদের বাংলাদেশে এই ধরনের সমস্যা আসলে নেই, নাই বলতেই বলা যায়। কিন্তু কোথায় আছে? আমেরিকাতে এই বর্ণান্ধ রোগের সংখ্যা অনেক বেশি। ঠিক আছে, তাহলে তবে আরেকটি বিষয় মনে রাখতে হবে। আমি তোমাদেরকে প্রশ্ন করছি, তোমার খেয়াল করো তো, বর্ণান্ধতা রোগটি পুরুষের বেশি হয় না মহিলাদের বেশি হয়? কাদের বেশি হয়? তাড়াতাড়ি করে উত্তরটা লিখে আমাকে জানাও। বর্ণান্ধ রোগটি পুরুষ এবং মহিলা কাদের বেশি হয়? ঠিক আছে, এবার আমি বলে দিচ্ছি, মহিলাদের তুলনায় পুরুষের এই বর্ণান্ধতার সমস্যাটা সবচেয়ে বেশি হয়। মার্কিন যুক্তরাষ্ট্রে
একটি জরিপে দেখা গিয়েছে মহিলাদের ক্ষেত্রে বর্ণান্ধতা এই রোগটি পাওয়া গেছে। মহিলাদের ক্ষেত্রে বর্ণান্ধতা রোগটি পাওয়া গেছে মাত্র 0.7%, কিন্তু সেটি পুরুষের ক্ষেত্রে বর্ণান্ধতা পাওয়া গেছে তোমার 8%, অনেক বেশি। স্ত্রীদের তুলনায় পুরুষের ক্ষেত্রে অনেক বেশি বর্ণান্ধতা রোগটি পাওয়া গেছে। শিক্ষার্থীরা, তাহলে এই যে বর্ণান্ধতা পরীক্ষাটি করলো, এই বর্ণান্ধতা পরীক্ষাটি নাম কি? তোমরা কি কেউ জানো? যদি জানো খুব দ্রুত লিখে ফেলো, সময় কম দিব, কিন্তু আমার সময় কম, আমার ক্লাসটি একটা নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হবে, তাই আমি তোমাদের ইচ্ছে করলেও সময় দিতে পারছি না। শিক্ষার্থীরা, এই যে জরিপ করে ছেলেদের ক্ষেত্রে 7% পাওয়া গেল এবং ছেলেদের ক্ষেত্রে 8% পাওয়া গেল এবং মেয়েদের ক্ষেত্রে 0.7% বর্ণান্ধতা পাওয়া গেল, তার জন্য কোন টেস্টটি করা হয়েছিল? এই টেস্টটির নাম ছিল কি? টেস্টটি ইশিহারা কালার টেস্ট। এই টেস্টের নাম ছিল ইশিহারা কালার টেস্ট। শিক্ষার্থীরা লিখে রাখো, এমসিকিউ ক্ষেত্রে আসতে পারে। বর্ণান্ধতার জন্য পরীক্ষাটি করার জন্য যে টেস্ট করা হয় সেই টেস্টের নাম হচ্ছে ইশিহারা কালার টেস্ট। ঠিক আছে, এখন আমি তোমাদের মূল প্রশ্নে চলে যাব। তোমাদের যখন পরীক্ষায় আসে বিভিন্নভাবে অনেক মজার কোশ্চেন করা যায়, কিন্তু উত্তর কিন্তু একটাই। আমি যে উত্তরটা বলবো, যেটা আমি লিখে দেব, তোমরা সেই লেখাটাই লিখবে। অর্থাৎ এমনভাবে কোশ্চেন হয়, আমি জাস্ট একটা উদাহরণ দেই যে পুরুষ বর্ণান্ধ মানে বাবা বর্ণান্ধ, মা স্বাভাবিক দৃষ্টি ক্ষমতা সম্পন্ন, তাহলে তাদের সন্তানদের বংশধারা কি হবে? এটা আমাদের অবশ্যই জানতে ইচ্ছে করে। আমাদের মুখে বললে হবে না, আমি সেটা কি করব, সেটা জেনেটিক্যাল ব্যাখ্যা দিয়ে সেটা বুঝিয়ে দেব। শিক্ষার্থীরা, তোমরা খেয়াল করো, আমি বলছি বর্ণান্ধতার বৈশিষ্ট্য, পিতা বর্ণান্ধ। তোমাদেরকে আমি আরেকটা বলছি, আবারও মনে করে দিচ্ছি শিক্ষার্থীরা, আমি কি বলেছিলাম? বর্ণান্ধতা রোগটি একটি সেক্স ক্রোমোজোম দ্বারা নির্ধারিত হয়, অর্থাৎ লিঙ্গ নির্ধারণের মাধ্যমে সম্পন্ন হয়। লিঙ্গ নির্ধারণ দ্বারা, অর্থাৎ সেক্স ক্রোমোজোমের মাধ্যমে, অর্থাৎ হেটারো গ্যামিট ক্রোমোজোমের মাধ্যমে এটা বংশ পরস্পরায় স্থানান্তরিত হয়, অন্য কোনোভাবে না। তাহলে বাবা যদি বর্ণান্ধ হয়, আমি কিন্তু একটু আগে বলেছিলাম এক্স ক্রোমোজোমেই শুধুমাত্র বর্ণান্ধতির রোগটিকে জন্য দায়ী। অর্থাৎ এক্স ক্রোমোজোম যদি প্রচ্ছন্ন অ্যালিল হয়, তাহলে কিন্তু সে রেটিনায় বর্ণ নির্ধারণ কোষ তৈরি করতে ব্যর্থ হবে। শিক্ষার্থীরা, এবার খেয়াল করো, আমি পিতাকে কি নিচ্ছে? তাহলে আমাদের জানতে হবে স্ত্রীদের ক্ষেত্রে বা মহিলার ক্ষেত্রে কয় ধরনের জিনোটাইপ আছে। দেখো তোমরা, মহিলাদের ক্ষেত্রে 3 ধরনের জিনোটাইপ আছে। 3 ধরনের জিনোটাইপ আছে, 3 ধরনের জিনোটাইপ। মহিলাদের জিনোটাইপ হচ্ছে 3 ধরনের। জিনোটাইপ হচ্ছে 3 ধরনের পাওয়া যায়। কি কি দেখো? এক্স, এটা কি স্বাভাবিক, এটার মধ্যে কোনো সমস্যা নাই, সে স্বাভাবিক দৃষ্টিক্ষম, স্বাভাবিক। একটু আগে তোমাদেরকে আমি একটা টেস্ট করেছিলাম, চোখের টেস্ট। তোমরা যারা লালের ভিতরে সবুজ রঙের 73 লেখাটি বুঝতে পেরেছো, তারা কিন্তু এই স্বাভাবিক। তারপরে যদি আমরা দেখি এক্স, এখন কালারের জন্য আমি সি এবং প্রচ্ছন্নের জন্য আমি স্মল সি ব্যবহার করছি। শিক্ষার্থীরা, তোমরা খেয়াল করো, স্মল সি তোমরা যে কোনো লেটার ব্যবহার করতে পারো। আমি কালারের জন্য সি ব্যবহার করছি এবং প্রচ্ছন্ন বোঝানোর জন্য আমি স্মল সি ব্যবহার করছি। তাহলে এক্স, তাহলে এটা কিন্তু এই মহিলা বা এই স্ত্রীটি কি হবে? বাহক হবে, অর্থাৎ সে স্বাভাবিক দৃষ্টিতেই দেখতে পাবে, তার কোনো বর্ণ নির্ধারণ করতে তার কোনো জটিলতা দেখা দিবে না, শুধু কিন্তু সে এই জিনটাকে বহন করে নিয়ে যাবে, যা পরবর্তী জেনারেশনে গিয়ে বাধার সৃষ্টি করবে। তাহলে সে বাহক, তাহলে কিন্তু স্বাভাবিক, আচরণ করছে স্বাভাবিক।
আচরণটা করছে স্বাভাবিক, কিন্তু একটি বর্ণ নির্ধারণে বাধাগ্রস্ত করতে পারে সেরকম একটি জিন সে বহন করছে, তবে নিজের ক্ষেত্রে সেটা সমস্যা হচ্ছে না। পরবর্তীতে আরেকটা জিন হবে এক্স এক্স, এটা যদি উভয় সি হয়, স্মল সি হয়, এইটা সমস্যা। সেই ক্ষেত্রে উক্ত মহিলাটি হবে বর্ণান্ধ। বর্ণান্ধ। তাহলে শিক্ষার্থীরা বুঝতে পেরেছো, স্ত্রীদের ক্ষেত্রে জিনোটাইপ 3 ধরনের। এক্স এক্স থাকলে সে স্বাভাবিক দৃষ্টি ক্ষমতা সম্পন্ন, এক্স সি এক্স হলে বাহক, মানে তার নিজের ক্ষেত্রে বর্ণ চিনতে সমস্যা হচ্ছে না, তবে পরবর্তী জেনারেশনে সেটা বহন করে নিয়ে যাচ্ছে। আর যদি সে নিজে বর্ণান্ধ হয় তাহলে এক্স এক্স উভয়ের উপরই প্রচ্ছন্ন অ্যালিলটি থেকে যাবে, তখনই কেবল সে বর্ণান্ধ। কিন্তু পুরুষের ক্ষেত্রে কি হবে শিক্ষার্থীরা? আমি এবার পুরুষের ক্ষেত্রে দেখাচ্ছি, খেয়াল করো। আমরা কিন্তু স্ত্রীদের ক্ষেত্রে 3 ধরনের জিনোটাইপ পেয়েছি, কিন্তু পুরুষের ক্ষেত্রে আমরা কয় ধরনের জিনোটাইপ পাবো খেয়াল করো। আমি কিন্তু বলেছিলাম পুরুষের জিনোটাইপ হচ্ছে এক্স ওয়াই। তাহলে এবং আরেকটি শর্ত দেওয়া ছিল যে প্রচ্ছন্ন অ্যালিলটি ধারণ ক্ষমতা শুধুমাত্র এক্স ক্রোমোজোমের, ওয়াই ক্রোমোজোমের না। তাহলে পুরুষের লিঙ্গে ক্রোমোজোমের মধ্যে একটা এক্স একটা ওয়াই। তাহলে যখন এক্স এবং ওয়াই থাকবে তখন সেই পুরুষটি হবে স্বাভাবিক দৃষ্টি ক্ষমতা সম্পন্ন। আর এক্স ওয়াই এর মধ্যে যদি এক্স সি হয়, অর্থাৎ প্রচ্ছন্ন অ্যালিলটি অবস্থান করে, ওই পুরুষ ডাইরেক্ট কি হবে? বর্ণান্ধতা পুরুষ, অর্থাৎ বর্ণান্ধতা, বর্ণান্ধতা পুরুষ হবে। তাহলে তোমরা দেখে নাও, জিনোটাইপ পুরুষের ক্ষেত্রে 2 ধরনের আর স্ত্রীদের ক্ষেত্রে 3 ধরনের। এখন আমি বাবা যদি বর্ণান্ধ হয় আর মা যদি স্বাভাবিক হয়, তাদের সন্তানের অবস্থা কি হবে আমি সেটা ব্যাখ্যা করব দ্রুত, আমার সময় কম। তোমরা খেয়াল করো, পিতা মাতা, পিতা মাতা, তারপরে হচ্ছে পিতা মাতা, আর হচ্ছে ফিনোটাইপ। আমরা বাহ্যিক বৈশিষ্ট্য নিয়েই কাজ করি, পিতা মাতা ফিনোটাইপ। তাহলে আমি ফিনোটাইপের বৈশিষ্ট্য পিতাকে পিতা, পিতাকে নিচ্ছি বর্ণান্ধ, বর্ণান্ধ পিতা। আর ক্রস করাবো স্বাভাবিক মাতা, স্বাভাবিক, আমি সংক্ষেপে লিখি স্বাভাবিক মাতা, স্বাভাবিক দৃষ্টির ক্ষমতা মাতা। এখন ফিনোটাইপের পরে আমাদের যে কাজ, যে জিনোটাইপ লিখতে হবে শিক্ষার্থীরা। ফিনোটাইপ হচ্ছে বাহ্যিক বৈশিষ্ট্য, কিন্তু এটা এমনি এমনি হয় নাই, তার দেহের ক্রোমোজোমের অবস্থানের কারণে কিন্তু সে বর্ণান্ধ হয়েছিল। তাহলে জিনোটাইপটা কি ছিল যে বাবাটা বর্ণান্ধ হলো? তার জিনোটাইপটা ছিল, আমরা জানি পিতার ক্রোমোজোম হচ্ছে সেক্স ক্রোমোজোম হচ্ছে এক্স ওয়াই, আর আমি বলেছি যে বর্ণান্ধ হতে হলে শুধু এক্স ক্রোমোজোমটাই সেই প্রচ্ছন্ন অ্যালিলটিকে বহন করবে। তাহলে বাবার এই প্রচ্ছন্ন অ্যালিল এক্স নামক প্রচ্ছন্ন অ্যালিলটি সিটা প্রচ্ছন্ন সিটা বহন করেছিল, তাই সে বর্ণান্ধ। আর মাতা হচ্ছে স্বাভাবিক, তাহলে এক্স এক্স। এখন আমরা কি বের করব? গ্যামিট শিক্ষার্থীরা, গ্যামিট। তাহলে এক্স সি একটি গ্যামিট, ওয়াই আরেকটি গ্যামিট, এখানে এক্স একটি গ্যামিট, আরেকটি এক্স আরেকটি গ্যামিট। এখন আমরা কি করব? ক্রস করব। গ্যামিট হওয়ার পরে ক্রস হয়, তার আগে ক্রস হতে পারবে না। ক্রস করার আগে এই গ্যামিটগুলো কিন্তু শুক্রাণুকোষ, আর এগুলো হচ্ছে ডিম্বাণুকোষ। তোমরা খেয়াল করো, বাবার 50% শুক্রাণুকোষের মধ্যে এক্স বিশিষ্ট যে শুক্রাণুকোষ, সেখানে কিন্তু 50% কিন্তু তোমার বর্ণান্ধ বর্ণ শনাক্তকরণের জন্য দায়ী জিন বহন করে আসছে, আর ওয়াই কিন্তু বহন করে নাই। এখন আমি এই ক্রোমোজোমের সাথে যদি এই ক্রোমোজোমে মিলিত করি এক্স এক্স, অবশ্যই সে কন্যা। তবে আমি কিন্তু বলেছিলাম কন্যারা যদি বা মহিলারা যদি বর্ণান্ধ হয় তাহলে 2টা এক্সের উপর সি হতে হবে, প্রচ্ছন্ন জিন হতে হবে। এখানে একটা প্রচ্ছন্ন, তাহলে আমরা কি বলবো? এটা বাহক, বাহক কিন্তু স্বাভাবিক কন্যা। তাহলে আবার দেখো, এটার সাথে যদি এটা করে একই আসছে, রেজাল্ট আসছে এক্স সি এক্স, তার মানে বাহক কন্যা, মানে কন্যাটার কোনো সমস্যা হচ্ছে না, বা জাস্ট সে বহন করে নিয়ে যাচ্ছে, পরবর্তী জেনারেশনের সমস্যা দেখা দিবে। আর এই ওয়াই নামক গ্যামিটটা যদি এক্স নামক গ্যামিটের সাথে মিলিত হয়, সন্তান হচ্ছে পুত্র স্বাভাবিক, আবার এই সন্তানটা হচ্ছে স্বাভাবিক। তার মানে দেখো, খুব তোমরা এই পরীক্ষা থেকে বুঝতে পারলে এগুলা পুত্র, স্বাভাবিক পুত্র।
হ্যাঁ, আবার এটাও স্বাভাবিক পুত্র। আমরা একসাথে যদি দুটা পাশাপাশি থাকে তাহলে আমরা এভাবেও লিখতে পারি সংক্ষেপে, স্বাভাবিক, এইভাবে একটা চিহ্ন দিয়ে আমরা লিখে দিব স্বাভাবিক দৃষ্টি ক্ষমতা সম্পন্ন পুত্র। আর এখানেও আমরা দুইবার না লিখে একবার লিখতে পারতাম, সময়টা বাঁচবে, জায়গাটাও বাঁচবে। এখন দেখো, এই যে হলো স্বাভাবিক দৃষ্টি, তাহলে এখান থেকে আরেকটা প্রমাণ হয় যে আমরা অনেক সময় বলি যে বাবার বৈশিষ্ট্যগুলো সন্তানের মধ্যে মেয়েরা বেশি পেয়ে থাকে আর মায়ের বৈশিষ্ট্যগুলো ছেলেরা পেয়ে থাকে। এইটাও কিন্তু একটা টেস্ট হয়ে গেল। দেখো, বাবার মধ্যে প্রচ্ছন্ন অ্যালিলটা ছিল আর ফলে বাবা ছিল বর্ণান্ধ। দেখো, তার যে কন্যা সন্তানগুলো হলো তারা কিন্তু এটা বহন করেছে, পুত্র সন্তান কেউ বহন করে নাই। তার মানে এটা দ্বারা কি প্রমাণ হলো, বাবার বৈশিষ্ট্যগুলো তার কন্যার মধ্যে খুব দ্রুত চলে আসে, কিন্তু পুত্রের মধ্যে আসে কম, পরে আসে। তো আমরা এখান থেকে এটাও জানলাম বাবার বৈশিষ্ট্যগুলো পুত্ররা পেয়ে থাকে। এখন আমি এই বৈশিষ্ট্যের সন্তানগুলো যখন পরবর্তী ধাপে পিতা হবে, মাতা হবে, তাদের সন্তানগুলো কি হবে, তাহলে আমি আবারও লিখছি যে এখানে ছিল বর্ণান্ধ, আমি এখানে স্বাভাবিক পিতা লিখি। হ্যাঁ, বর্ণান্ধ জায়গায় স্বাভাবিক পিতা লিখি, স্বাভাবিক পিতা। আর বর্ণান্ধ বাহক মাতা, বর্ণান্ধ বাহক, কিন্তু বাহক মানে বলছে বহন করতেছে, কিন্তু সে স্বাভাবিক দৃষ্টি বহন করতেছে মাতা। তাহলে এবার ফিনোটাইপ, জিনোটাইপ কি হবে? এই ধরনের জিনোটাইপ আমি বলছিলাম, বাবা যদি স্বাভাবিক হয় তাহলে XY, এই জিনোটাইপ এটা। আর মা যদি বর্ণান্ধ বাহক হয় তাহলে অবশ্যই দুইটা এক্সের মধ্যে একটা এক্সের মধ্যে প্রচ্ছন্ন অ্যালিলটা থেকে যাবে। এবার আমরা গ্যামেট বের করে ফেলি, X গ্যামেট, Y গ্যামেট, X গ্যামেট এটা আর Y গ্যামেট। একটা হচ্ছে 50% বহন করতেছে, কি বহন করছে? 50% প্রচ্ছন্ন অ্যালিল বহন করতেছে, যা আমাদের চোখের রেটিনায় আমাদের বর্ণ নির্ধারক জিন তৈরিতে বাধাগ্রস্ত করবে। এবার আমরা যদি এটাকে একটা চেকার বোর্ডে নিয়ে যাই, আরও দ্রুত আমরা ব্যাখ্যাটা দিতে পারবো। তাহলে দেখো, এইটা আমরা প্রথম সূত্র তো, তাই 4টা ঘর করলেই হবে। দ্বিতীয় সূত্র হলে আমাদের 16টা ঘর করতে হতো। এখানে এটা পিতা, এটা হচ্ছে মাতা। এখন আমি পিতা মাতা চিহ্ন দেখালাম, পিতার মধ্যে আমরা দুইটা গ্যামেট পেয়েছি, X, আরেকটা হচ্ছে Y। আর মাতার চিহ্নটা যেহেতু নিচে দিয়েছি, তাহলে মাতার মধ্যে দুইটা গ্যামেট ছিল, একটা XC আর একটা X। এখন আমি যদি এই XC এর সাথে X এর ক্রস করাই, তাহলে যেই সন্তানটি কন্যা সন্তানটি হবে সে হবে বাহক কন্যা, বাহক, হ্যাঁ, কন্যা সন্তানের জন্ম হবে। এই XC এর সাথে যদি আমি Y এর ক্রস করাই তাহলে অবশ্যই পুত্র, এবং এই পুত্রটা কি স্বাভাবিক বলবা? আমি তো আগেই বলেছি পুত্র সন্তানের ক্ষেত্রে এই X যদি বর্ণ নির্ধারক জিনগুলো থাকে, মানে বাধাগ্রস্ত জিন থাকে, তাহলে ডাইরেক্ট সে বর্ণান্ধ। তাহলে এই ধরনের সন্তানটা হচ্ছে বর্ণান্ধ। এবার X এর সাথে X যদি মিলাই, তাহলে ক্রস করি, তাহলে এই যে কন্যাটা হলো তারা স্বাভাবিক দৃষ্টি ক্ষমতা সম্পন্ন, স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন। আমি সংক্ষেপে লিখছি। তারপরে দেখো X আর X, Y এই হলো, এটা আবার স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন। শিক্ষার্থীরা, এই যে 4টা ঘরকে, প্রতিটা ঘরকে যদি আমি 25% কাউন্ট করি, তাহলে আসছে বাহক কন্যা 25%, বাহক মানে বর্ণান্ধ পুত্র 25%, স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন কন্যা 25%, আর স্বাভাবিক পুত্র হচ্ছে 25%। শিক্ষার্থীরা, এখানেও আমার একটা প্রশ্ন, তাহলে বর্ণান্ধ কে হলো, কন্যা না পুত্র? এখানে আমরা দেখলাম বর্ণান্ধ হচ্ছে এটা F2 যৌন, অর্থাৎ F2 যৌন মানে দ্বিতীয় বংশধর। তাহলে এখানে বর্ণান্ধ হয়েছে পুরুষ, পুত্রগুলো। তার মানে কি মা কিন্তু বর্ণান্ধ বাহক ছিল, মায়ের জিনটা পুত্ররা পেয়েছে। তাহলে কি হলো, আমি কিছুক্ষণ আগেই বলেছিলাম বাবার বৈশিষ্ট্যগুলো কন্যারা পেয়ে থাকে আর মায়ের বৈশিষ্ট্যগুলো পুত্ররা পেয়ে থাকে। মা বর্ণান্ধ বাহক ছিল বলে পুত্ররা ডাইরেক্ট বর্ণান্ধ হয়ে গেছে, আর কিছু 25% স্বাভাবিক হয়েছে। কিন্তু কোনো কন্যাই কিন্তু দৃষ্টি বর্ণান্ধ হয়নি, বাহক হয়েছে, স্বাভাবিক হয়েছে। এই হচ্ছে, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি এখানে, বাহক কন্যা বর্ণান্ধ, স্বাভাবিক কন্যা, তারপরে তারপরে হচ্ছে স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন পুত্র, তারপরে হচ্ছে বর্ণান্ধ পুত্র। আচ্ছা, লেখাটা বোঝা যাচ্ছে না, বর্ণান্ধ পুত্র। আচ্ছা দেখো শিক্ষার্থীরা, এখানে আমি উপরের দিকে যাই, তাহলে যদি এটা অনুপাতটা কি হচ্ছে,
অনুপাতটা হলো 1:1:1:1:1, সবাই 25% করে। তাহলে 1:1:1:1, যোগফল হচ্ছে অনুপাত, এটা কিন্তু অনুপাত। এখন যোগফল 1+1+1+1 = 4। আমরা জানি যে মেন্ডেলের প্রথম সূত্রে অনুপাত হচ্ছে 4। হ্যাঁ, কিন্তু এটা ব্যতিক্রম। কেন ব্যতিক্রম না? কারণ মেন্ডেলের প্রথম সূত্রে অনুপাত হওয়ার কথা ছিল 3:1। আমরা জানি মেন্ডেলের প্রথম সূত্রটা হচ্ছে 3:1। এখানে কিন্তু 3:1 না হয়ে 1:1:1:1। তার মানে কি, এখানে 2 ধরনের বৈশিষ্ট্য পাওয়ার কথা ছিল। মেন্ডেলের প্রথম সূত্র বলে 2 ধরনের বৈশিষ্ট্য, অর্থাৎ 3 ভাগ 1 ধরনের হবে, আরেক ভাগ 1 ধরনের হবে। আমরা কিন্তু এখানে 4 ধরনের বৈশিষ্ট্য পেয়েছি। 4 ধরনের বৈশিষ্ট্য ছিল এই দ্বিতীয় জেনারেশনে, এবং তাদের যোগফল যেহেতু 4 আর এটারও যোগফল যেহেতু 4, তাই আমরা মেন্ডেলের প্রথম সূত্র বলবো। কিন্তু যেহেতু 2 ধরনের বৈশিষ্ট্য না হয়ে 4 ধরনের বৈশিষ্ট্য পাওয়া গেছে, তাই এটা ব্যতিক্রম। শিক্ষার্থীরা, এই হচ্ছে পিতা মাতার বর্ণান্ধ হলে তার সন্তানরা কী হবে। আরেকটি মজার ব্যাপার হচ্ছে, দেখো এখন হচ্ছে এই যে পরবর্তী জেনারেশনে গিয়ে আমরা দেখলাম 4 ধরনের বৈশিষ্ট্য আসছে। তার মানে কি, তার নানাটা কি ছিল? নানা ছিল বর্ণান্ধ, যা তার নাতির মধ্যে এসে পড়েছে বর্ণান্ধ। তার মানে কিন্তু নানা তার মায়ের কিন্তু বর্ণান্ধ ছিল না, বাহক ছিল, যেটা বোঝা যায়নি, কিন্তু পরবর্তীতে কিন্তু নাতির মধ্যে গিয়ে সেই বর্ণান্ধতা আসছে। তাই আমাদের তোমরা মনে রাখবা যে বিয়ে করার আগে পুত্র তার নানা নানি বা তার শ্বশুর শাশুড়ির অবস্থা, এবং শ্বশুর শাশুড়ি পর্যন্ত সীমাবদ্ধ না, তার বাবা মা পর্যন্ত যেতে হবে। অর্থাৎ তার নানা নানির মধ্যেও কোনো রকমের বংশগত রোগ আছে কিনা সেটা সচেতন হতে হবে আমাদের। কারণ তার কন্যা যাকে আমরা দেখে বা ছেলে বা মেয়েকে আমরা শনাক্ত করছি, সে হয়তো অনেক হাই কোয়ালিটি, কিন্তু তার বাবা মায়ের মধ্যে ছিল প্রচ্ছন্ন আকারে। তার বাবা মায়ের মধ্যে কোনো রোগ ছিল কিনা, বর্ণান্ধ ছিল কিনা, তারপরে হিমোফিলিয়া ছিল কিনা, তারপরে হচ্ছে রাতকানা ছিল কিনা, এই জিনিসগুলো যদি আমরা জেনে নেই তাহলে কিন্তু আমরা সচেতন হতে পারবো যে আমাদের সন্তানগুলো যে তার নানা বা নানা দাদাদের বৈশিষ্ট্য পেয়ে বসতে পারে, যা আমাদের জন্য আজীবনের জন্য কান্নার কারণ হয়ে যেতে পারে। তাই আমরা সায়েন্সের স্টুডেন্ট, আমরা অবশ্যই সচেতন থাকবো। শিক্ষার্থীরা, এখন যদি আমরা উল্টায়ে দিই, অর্থাৎ ঘটনাটাকে উল্টো করে দিই, যে পিতা মাতাটা এবার যদি স্বাভাবিক হয়, স্বাভাবিক পিতার জায়গায় আমি উল্টো করে দিচ্ছি, স্বাভাবিক মাতা আর বর্ণান্ধ, বর্ণান্ধ স্বাভাবিক মাতা, না ওইখানে ছিল বর্ণান্ধ পিতা, এবার আমি দিব বর্ণান্ধ পিতা, বর্ণান্ধ মাতা আর স্বাভাবিক পিতা, স্বাভাবিক দৃষ্টি ক্ষমতা সম্পন্ন পিতা। শিক্ষার্থীরা, এবার যদি আমরা স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন পিতাকে দেখি, তাহলে আমাদের ফিনোটাইপের পরে তোমরা তো জানোই, এরপরে ধাপটা হচ্ছে জিনোটাইপ। তাহলে জিনোটাইপটা কি হবে? বর্ণান্ধ মাতার জন্য কি জিনোটাইপ হয় তোমরা জানো। আমি কি একটা XC দিলে এটা কি বর্ণান্ধ মাতা হবে না, আর এই হলো এটা বর্ণান্ধ মাতা। 5 মিনিট। আর XY, তাহলে এটা হচ্ছে স্বাভাবিক পিতা। তাহলে এখানে ফিনোটাইপ জিনোটাইপ গেল। 3 মিনিট। গ্যামেট XC। আমার সময় কিন্তু প্রায় শেষই হয়ে গেছে, আমি আর সময় দিতে পারবো না, আমি এটা দ্রুত করি। একই ঘটনা তোমরা ইচ্ছা করলে নিজেরও করে ফেলতে পারবে। এই গ্যামেটের সাথে এই গ্যামেটের ক্রস করলে XC, X, এটার সাথে এটা ক্রস করলে XC, Y, এটার সাথে এটা ক্রস করলে হবে কি XC, X, আর এটার সাথে এটা ক্রস করলে হবে XC, Y। তার মানে কি হচ্ছে, এখানে দেখা যাচ্ছে বাহক কন্যা, তারপরে হচ্ছে এখানে হচ্ছে পুত্র, এটা এই পুত্রটা হচ্ছে কি বর্ণান্ধ পুত্র। আমি সংক্ষেপে লিখছি, আমার সময় শেষ। আর হচ্ছে এটা
স্বাভাবিক কন্যা, এটা বাহক কন্যা, আর এটা হচ্ছে বর্ণাঢ্য পুত্র। তার মানে বর্ণাঢ্য পুত্র 50%, হ্যাঁ, আর বাহক কন্যা হচ্ছে 50%। শিক্ষার্থীরা, তোমরা বাকি ধাপটা নিজেরা করে নিবা, পরবর্তী ক্লাসে আমাকে জানিও ওটার রেজাল্ট কি আসছে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, আর আগামী ক্লাসের জন্য তোমরা রেডি থেকো। আগামী ক্লাসে আমি তোমাদেরকে রক্ত সঞ্চালন নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থেকো, ধন্যবাদ।